দেখছেন এটিএন নিউজ নাইর সঙ্গে আছি আমি জয়া ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সরকারের ধারাবাহিকতাও অব্যাহত রাখতে হবে। গতকাল রাজধানীর কুড়িল ফ্লাইওভার উদ্বোধন করে তিনি বলেন, যারা সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করে জনগণ তাদের ভোট দেবে না। রাজধানীতে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন সহ নানা উন্নয়ন করে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা হচ্ছে দাবি করে শেখ হাসিনা বলেন, দুর্নীতি হলে এত উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব হতো না। ৩০৩ কোটি টাকা ব্যয়ে বানানো ৩ কিলোমিটার দীর্ঘ কুড়িল ফ্লাইওভার রাজধানীর সঙ্গে ১৬টি জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আজকে আমরা যে পরিকল্পনাগুলি হাতে নিয়েছি সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। এর জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। আমি জানি না বাংলাদেশের জনগণ আবার কি সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায়, জঙ্গিবাদ, সন্ত্রাস, কালো টাকা, দুর্নীতি সেখানেই ফিরে যেতে চায়, যে আবার হাওয়া ভবনের নামে, যদিও আমাদের বিরোধী দলের নেতৃত্ব বলেছেন উনি নতুন ভাবে নাকি দেশ পরিচালনা করবেন, অর্থাৎ নতুন ভাবে দুর্নীতির নতুন কোন পদ্ধতি তিনি আবিষ্কার করে দেশ চালাবেন। তো সেই অন্ধকার যুগেই আমরা ফিরে যাব, না আমরা আলোকিত পথে এগিয়ে যাব, উন্নয়নের পথে এগিয়ে যাব? আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে মেসেজ দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। ফেসবুকে অফিসিয়াল ফ্যান পেজে জয় নিজেই এ কথা জানিয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টা ২০ দেয়া ফেসবুকে স্ট্যাটাসে জয় জানান, উইলিয়াম গোমেজ নামের এক ব্যক্তি তাকে টুইটার বার্তায় এই হুমকি দিয়েছেন। ওই টুইটের একটি স্ক্রিনশটও নিজের স্ট্যাটাসে জুড়ে দেন জয়। ইংরেজিতে লেখা ওই বার্তার বাংলা অর্থ এরকম: তোমার মাকে প্রস্তুতি নিতে বলো, তার যাওয়ার সময় হয়েছে। এখন থেকে তিনি প্রতিদিন তোমার জন্য রান্না করবেন। আশা করছি তোমার নানুর মতোই তার পরিণতি হবে। এই টুইটের পর জয় তার ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। এতে তিনি শিরোনাম দেন, স্বঘোষিত মানবাধিকার কর্মী কর্তৃক প্রধানমন্ত্রীর পরিবারকে হত্যার হুমকি। জনগণ আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত তারেক রহমান ও বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলে ফখরুল বলেন, তারেক রহমান রাজনীতির মাঠ থেকে শুরু করা রাজনীতিবিদ। তিনি ওপর থেকে নাজিল হননি, কেউ তাকে নেতাও বানিয়ে দেয়নি। তারেক রহমান দেশে ফিরবেন এবং দেশের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করে ফখরুল বলেন, যখন পতন শুরু হয় তখন আর তাকে তোলা যায় না। নৌকা ডুবছে, এতে সন্দেহ নেই। নির্বাচনে এই ভরাডুবির পরেও আপনাদের বোধোদয় হচ্ছে না, বোধোদয় হয় না। যখন পতন হয়, যখন জাহাজ ডুবতে থাকে, নৌকা ডুবি যখন ঘটতে থাকে, তখনও বোধহয় প্রথমে বুঝতে পারে না যে নৌকা ডুবছে। এখন নৌকা ডুবছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা বরঞ্চ বোঝার চেষ্টা করুন, নিজেদেরকে শুধরাবার চেষ্টা করুন, আর গণতন্ত্রকে কড়াটিতে হত্যা করবেন না, যেটা আপনারা ইতিমধ্যে করার সমস্ত ব্যবস্থা করেছেন। এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের কাছে বিএনপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ফলাফল নিয়ে দুঃখ প্রকাশ না করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের নিয়ে তামাশা করেছেন। আওয়ামী লীগ, বিএনপি সহ কোন দলেরই পরীক্ষার সময় হরতাল দেওয়া উচিত নয় বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, হরতালের সংস্কৃতি উঠে যাওয়া উচিত। এবার শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কোনো আসন সংকট হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। ফল বিপর্যয়, এটা তো ফল বিপর্যয় আমরা এখনো বলি নাই, আপনাদের বিবেচনা দেখা উচিত। আমি চাই না যে আওয়ামী লীগ, বিএনপি কেউ পরীক্ষার দিন হরতাল দিক, কেউ দেব চাই না। এবং হরতাল কালচারটাই উঠে যাচ্ছে, আমি চাই যার দল, যার নেতৃত্বে তিনি মস্করা করে কালকে বললেন এইভাবে কথা, আমি যদি ঘটনা মানে আমি ভাবতে পারি না যে কেউ কোনো লোক এইরকম কথা বলতে পারে। আমি আশা করবো তারা এখনো তাদেরকে শুধরাবেন এবং এখনো তারা আমাদের নতুন প্রজন্মের 10 লক্ষ ছেলে মেয়ের যে ক্ষতি করেছেন সেই ক্ষতিটাকে পুষিয়ে পারবেন না, কিন্তু অন্তত তাদের কষ্টটা লাঘব করবার জন্য তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। এটি স্বাভাবিক এবং এটি করা উচিত।
কুষ্টিয়ায় ছাত্রী সহ অর্ধশতাধিক নারীর সঙ্গে মেলামেশা ও ভিডিও চিত্র ধারণের মূল হোতা স্কুল শিক্ষক হেলাল উদ্দিন পান্না অবশেষে গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করে। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, প্রেমের ফাঁদে ফেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে মেলামেশা এবং সেগুলো ভিডিও করে ব্ল্যাকমেইল করার কথা পান্না স্বীকার করেছে। আর কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ চাইলে পান্নার সহযোগী পলাতক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল ও সজলকে গ্রেফতারে সহায়তার কথা বলেন মনিরুল ইসলাম। ঢাকায় পলাতক আছে জেনে কুষ্টিয়া থানা থেকে আমাদেরকে রিকুইজিশন দেওয়া হয়, তাকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করা হয়। এডিসি মাহফুজ এবং এসি রায়হানের নেতৃত্বে একটি টিম গতকাল সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার এই যে অবৈধ কর্মকাণ্ড, তার এই অশালীন কর্মকাণ্ড, এগুলোর কিছু অর্থাৎ পর্নোগ্রাফির কিছু আলামত উদ্ধার করা হয়। তো যেহেতু তার নামে কুষ্টিয়া থানায় মামলা দায়ের হয়েছে, আসামি তারাই অর্থাৎ ওই থানার যে তদন্তকারী কর্মকর্তা তারাই আসামি নিয়ে যাবে এবং পরবর্তী তদন্ত কাজগুলো তারা চালাবে। হজ যাত্রীরা নিজেদের পছন্দ মতো যে কোনো এয়ারলাইন্সের ফ্লাইটে আপাতত হজে যেতে পারছেন না। হাইকোর্টের এই সংক্রান্ত আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ওই স্থগিতাদেশ দেন। এর আগে হজ যাত্রীদের পছন্দ মতো ফ্লাইটে যাওয়ার ব্যাপারে আদেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আদালত রুলও জারি করেছিলেন। গত 24শে এপ্রিল বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো পরিবহনে হাজিরা হজে যেতে পারবেন না বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল। প্রতি মাসে 100 কোটি টাকা করে দেওয়ার শর্তে জামিন পেয়েছেন হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম। তবে তার পাসপোর্ট আদালতে জমা থাকবে। সময় মতো টাকা পরিশোধ না করলে জামিন বাতিল হবে। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন। জেসমিনের স্বামী হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হলমার্কের 2600 কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। গত বছরের 4 অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরকে আসামি করে মোট 27 জনের বিরুদ্ধে 11টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি। সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিলের অনুমোদনের একদিন পর রোববার বিকেলে পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এই মধ্যপন্থী নেতা। এরপর এক ভাষণে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে ইরানের সম্মানজনক সহাবস্থানের সম্পর্ক তৈরির উপর জোর দেন রুহানি। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ 7টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত জুনে প্রেসিডেন্ট নির্বাচনে 50% বেশি ভোট পেয়ে জয়ী হন 64 বছর বয়সী রুহানি। ভোটের 6 সপ্তাহ পর শনিবারই নতুন প্রেসিডেন্ট হিসেবে রুহানিকে অনুমোদন দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রীতি অনুযায়ী নতুন প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভার ঘোষণার জন্য 2 সপ্তাহ সময় পাবেন হাসান রুহানি। বিতর্কিত পরমাণু কর্মসূচির জের ধরে তেহরানের উপর চাপিয়ে দেওয়া পশ্চিমাদের অবরোধের কারণে নাজুক অবস্থায় রয়েছে ইরানের অর্থনীতি। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ অর্থনৈতিক সংকট নিরসনের চ্যালেঞ্জ রয়েছে নতুন প্রেসিডেন্টের সামনে। খেলার খবর, ক্রিকেট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের স্পিন জাদুতে টানা 3য় ম্যাচ জিতেছে বার্বাডোস ট্রাইডেন্ট। শ্বাসরুদ্ধকর ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলকে তারা 4 উইকেটে হারিয়েছে। মাত্র 6 রানে 6 উইকেট নিয়ে টানা দ্বিতীয়বার ম্যাচ সেরা হয়েছেন সাকিব। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সাকিবের ঘূর্ণিতে দিক হারায় ত্রিনিদাদের ইনিংস। শেষ পর্যন্ত 12 ওভার 5 বলে ত্রিনিদাদ অল আউট হয় মাত্র 53 রানে, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোর। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব 4 ওভারে মাত্র 6 রান দিয়ে নিয়েছেন
6টি উইকেট। এটিও এখন পর্যন্ত সেরা বোলিং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ছোট টার্গেট তাড়া করতে নেমে ফিডেল অ্যাজার্ডের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বার্বাডোস। তবে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে জয়ের দেখা পায় ট্রাইডেন্ট। বল হাতে দুর্দান্ত সাকিব ব্যাট হাতে করেছেন মাত্র 1 রান। এই ছিল নিউজ নাও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর মোবাইল ফোনে ব্রেকিং নিউজ জানতে আপনার মোবাইল ফোন থেকে AN লিখে SMS করুন 223